Hello, welcome to another very important podcast by BJoy Counseling and Wellness Institute. Today, we have a very exciting topic. The topic today is a little bit unplanned. So basically, it's going to be a bunch of women talking, and I think we may choose a topic on parenting. We'll just see where it goes. So, welcome, and we're very excited to announce a very special guest. মোহাম্মদা আজকে আমার সাথে আছে ধন্যবাদ দিতে চাই আপনি আজকে আসছি অনেক ধন্যবাদ হ্যালো, আমি মাহমুদা। আমি একজন সাইকোলজিস্ট এবং আন্তর্জাতিক মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি অনেক জায়গায়। তো বর্তমানে আমি বিজয় কাউন্সেলিং অ্যান্ড ওয়েলনেস ইনস্টিটিউটে সুপারভাইজার এবং কাউন্সিলর হিসেবে কাজ করছি। তো এর বাইরেও আমার যদি ছোট করে পরিচয় দিতে চাই, তাহলে আমার লেখাপড়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাইকোলজিতে ব্যাচেলর করা এবং পরবর্তীতে এডুকেশনাল সাইকোলজি থেকে মাস্টার্স করা। এরপরে আমি বেশ কিছু সাইকোথেরাপিউটিক অ্যাপ্রোচে কাজ করেছি। আমি সিবিটি নিয়ে কাজ করেছি, আমি ইএমডিআর নিয়ে কাজ করেছি এবং ইন্টারপার্সোনাল সাইকোথেরাপি বা আইপিটি নিয়েও কাজ করেছি। আমার রয়েছে দীর্ঘ 10 বছরেরও বেশি সময় ধরে এই কাউন্সেলিং প্র্যাকটিসের অভিজ্ঞতা। তো আমি আশা করছি এই বিজয় কাউন্সেলিং অ্যান্ড ওয়েলনেস ইনস্টিটিউটে আমার এই যাত্রাটি সহজ হবে এবং আপনারা যারা কাউন্সেলিং করতে চান তারা আমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। থ্যাংক ইউ জয়া অ্যান্ড থ্যাংক ইউ বিজয় কাউন্সেলিং ইনস্টিটিউট। আই এম সো হ্যাপি টু বি হিয়ার. Hope we're gonna have some chat and we will learn a little bit more about Yes. parenting. Thank you so much. আপনি বাংলা বলতে পারেন ইংলিশ বলতে পারেন আই থিংক আমার জাস্ট বাংলা বলবো ভালো Okay, হয় তাই না বাংলা. Okay. আচ্ছা ঠিক আছে একটু মিক্স হবে সমস্যা নেই সো আজকে আমাদের একজন সাইকোলজিস্ট ইন্টার্ন আছে একটু পরিচয় দেন হাই, আমার নাম রাফা ফেরদৌস। আমি বিজয় কাউন্সেলিং অ্যান্ড ওয়েলনেস ইনস্টিটিউট থেকে ইন্টার্ন সাইকোলজিস্ট হিসেবে আছি আপনাদের সাথে। So today, I want to discuss the topic of parenting, but like maybe I want to discuss like আমি শিখতে চাই আপনাদের কাছ থেকে আমি প্রায় 13 বছর বাংলাদেশ থাকতাম আমি কিছুটা শিখছি লাইক মা বাবা লাইক কিভাবে তাদের ছেলে মেয়ে লাইক parenting করে so but I want to discuss the topic of independence and teaching them independence kind of specifically. বাচ্চারা কিভাবে স্বাধীনভাবে বেড়ে ওঠা শিখবে? আচ্ছা ঠিক আছে হ্যাঁ লাইক কিভাবে নিজের প্রকাশ হয় নিজের একটা কাজ করতে পারে বা এরকম একটা টপিক Yes. সো লাইক আপনি পার্সোনালি লাইক কোনো লাইক পার্সোনাল এক্সপেরিয়েন্স শেয়ার করতে পারেন আপনার মা বাবা কিভাবে আপনার লাইক ব্রিং আপ হয়ে গেছে বা ইভেন আপনার অপিনিয়ন কি বাংলাদেশ লাইক মা বাবা কেমন আচ্ছা, ওই বিষয় নিয়ে লাইক অনেক ধন্যবাদ জয়া। আসলে আমরা যদি এটা চিন্তা করি যে স্পেসিফিক ইন্ডিপেন্ডেন্সের জায়গাটা নিয়ে যদি কথা বলি, সেই জায়গায় খুব সহজেই বলা যায় যে আমাদের জেনারেশনের সময় মানে এটা একদম ব্ল্যাঙ্ক ছিল না। তার মানে আমাদের কোনো ইচ্ছা আমরা কখনোই ঠিক ওইভাবে প্রকাশ করতে পারিনি, কারণ আমাদের বাবা মায়ের একটা কঠিন বিষয় তারা ধারণ করত, সেটা হচ্ছে যে তাদের সমস্ত জায়গা জুড়ে তাদের সন্তানেরা এবং সন্তানের ভালো কেবলমাত্র তারাই বুঝবে, সন্তানরা তাদের ভালো বুঝতে পারবে না। তো সেই জায়গাগুলোতে যেমন আমি অনেক সময় যে বেড়ে ওঠার যে জায়গাগুলোতে আমার প্রতিবন্ধকতা ছিল, যদি আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি তাহলে যে জায়গাটা আমরা পাই তা হচ্ছে এরকম যে আমি স্কুলে যাব, কোন স্কুলে পড়বো সেখান থেকে শুরু অসুবিধা, তারপরে আমি কোন সাবজেক্ট চুজ করব সেটাও ছিল একটা বড় অসুবিধা। আবার কিছু জায়গায় ছিল যে আমাদের পছন্দের জায়গাগুলো যেমন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো, আমি হয়তো ড্রয়িং পছন্দ করছি কিন্তু আমার বাবা সেটা পছন্দ করছেন না, বাবা বললেন যে আমাকে অন্য কিছু করতে হবে। আমি হয়তো ডিবেট করা পছন্দ করছি কিন্তু বাবা বলছেন যে না, এটা তোমার এই সময় না, এই সময় তোমাকে আরো ফোকাস করতে হবে। আবার দেখা গেল যে হায়ার সেকেন্ডারির পরে একদম বাবা খুব স্ট্রিক্ট যে তুমি যদি মেডিকেলে চান্স না পাও তাহলে সব শেষ হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তো যথারীতি আমি চান্স পেলাম না,
আমি সাইকোলজিতে যখন পড়বো বলে সিদ্ধান্ত নিলাম বা আমি সাবজেক্ট পেলাম ঢাকা ইউনিভার্সিটিতে, আমার বাবার সাথে আমার লট অফ আর্গুমেন্ট ছিল, মানে এটা এক ধরনের বড় ফাইট ছিল। তার মানে আমার পুরো জার্নিতেই কিন্তু ওইভাবে ইন্ডিপেন্ডেন্স ছিল না। ইভেন এখনো যদি বলি, আমরা আসলে খুবই বাবা মার আন্ডারে থাকা মানুষ। আমি অনেক বেশি সাকসেস হয়েছি, ইট ডাজন্ট ম্যাটার। আমি অনেক বড় কাজ করছি, ইট ডাজন্ট ম্যাটার। আমি এরপরে অনেক আমার স্কোপ এসেছে, আমি দেশের বাইরে কাজ করতে গিয়েছি। ইভেন ঢাকার বাইরে যাওয়াটাও ছিল একটা বড় ধরনের চ্যালেঞ্জ, বিকজ সেই জায়গায়ও আমার পরিবারের একটা বড় ইন্টারফারেন্স ছিল। কিভাবে যাব, আমার বাচ্চা ছোট, আমি আসলেই যেতে পারবো কিনা। সো অনেক কিছু পার হয়ে আমাদেরকে স্বাধীনভাবে কখনোই বেড়ে উঠতে দেয়া হয়নি। এবং এই জায়গাটা তারা মনে করেন যে এখনো যে তাদেরই জায়গা, তাদের সন্তান, তাদের প্রপার্টি, সন্তানরা বড় হয়ে গেলেও 18+ হলেও তাদের স্বাধীনতা নেই। একদম ছোট করে আমি So সামারাইজ basically, করে দিলাম। আপনার সংস্কৃতি like লেখাপড়া সাবজেক্ট, মা বাবা সিদ্ধান্ত নেয় বা like তাদের ছেলে মেয়ে সিদ্ধান্ত নেয়? এখন আস্তে আস্তে স্লোলি কালচার একটু চেঞ্জ হচ্ছে, আচ্ছা। বাট এটা আগে এরকমই ছিল যে আচ্ছা। সেখানে কোনো সন্তানদের কোনো মতামতই গ্রহণযোগ্য ছিল না। ও, ইভেন আচ্ছা। নট অনলি দিস, চাকরি, বিয়ে, সমস্ত জায়গায় বড় বড় সিদ্ধান্তের ক্ষেত্রে, আমাদের জীবনের সমস্ত বড় বড় সিদ্ধান্তের জায়গায় আপনার opinion কি এটা ভালো বা কোনো উইকনেস আছে? মানে আমার strength of the same মনে হয়, বাট কিছুটা আসলে গড়বড়। ভালো বা মন্দ বলতে গেলে এই যে আমাদের এটা একটা কালচার, আমরাও এটার সাথে কোনো না কোনো ভাবে অ্যাডজাস্টেড হয়ে গিয়েছি। কিন্তু খুব ওপেনলি যদি চিন্তা করি, আসলে প্রত্যেকটা মানুষ তো ইউনিক, প্রত্যেকটা মানুষের নিজস্ব মতামত, ভালো লাগা, তার পছন্দ, এই জায়গাগুলোকে যদি আমরা রিএনফোর্স করতে পারি, আমরা যদি ফ্রিডম দিতে পারি, অবশ্যই এই তাদের ব্রিঙ্গিং আপটা কিন্তু অনেক সহজ হবে, সুন্দর হবে। আমরা অনেক সময় সেটা বুঝতে পারি না। ঠিকই বলছেন। সুন্দর কথা। থ্যাংক ইউ সো মাচ। সো রাফা আপা, আপনি কি লাইক এই বিষয়ে লাইক আপনার আমি এক্সপেরিয়েন্স কি, actually- আপনার opinion কি বলুন? আমি অ্যাকচুয়ালি চাইল্ড বা বাচ্চাদের পার্সপেক্টিভ থেকে একটা কথা বলতে চাই, কারণ অফকোর্স ইউ গাইজ আর প্যারেন্টস। সো বাচ্চাদের একটা পার্সপেক্টিভ থাকে যে যখন আমাদের থেকে ওই ফ্রিডমটা নিয়ে নেওয়া হয় যে একটা সাবজেক্ট চুজ করার অথবা একটা হবি পার্সু করার, তখন আসলে না যে অন্য যে অপশন গুলো দিয়ে দেওয়া হয় যে এটা তোমাকে করতে হবে বা মেডিকেল পার্সু করতে হবে, ওইখানে ইন্টারেস্ট বা মোটিভেশনটা থাকে না। তখন স্বাভাবিকভাবেই আমি আমার যে হবিটাতে ভালো করতে পারতাম, অতটুকু ভালো আমি এইখানে করতে পারবো না, বিকজ আমার মোটিভেশন ল্যাক করবে, আমার ইন্টারেস্ট ল্যাক করবে। বাট এই ফ্রিডমটা, ইট ইজ আ কাইন্ড অফ সাপোর্ট প্যারেন্টের থেকে, যে আমরা প্যারেন্টদের থেকে এই সাপোর্টটা পাচ্ছি। তারা আমাদেরকে কোনো বার সেট করে দিচ্ছে না। ইনফ্যাক্ট পার্সোনালিও if I can grow, it's because of my parents, because তারা কখনো বার সেট করে দেয় নাই যে তোমাকে এটাই করতে হবে, তোমাকে এভাবেই যেতে হবে, এটার বাইরে তুমি যেতে পারবে না। দ্যাটস ওয়াই আই থিঙ্ক আমি আরো বেশি অপরচুনিটি পাচ্ছি টু গ্রো, আমি আরো বেশি অপরচুনিটি পাচ্ছি টু লার্ন। আর ইন্ডিপেন্ডেন্ট আমাদের প্রত্যেকেরই হওয়া উচিত, নট অনলি ফাইন্যান্সিয়ালি। আমাদেরকে ইন্ডিপেন্ডেন্ট হলে তো আমরা বুঝতে পারবো যে আমাদের ইমোশনটা কিভাবে রেগুলেট হচ্ছে। প্যারেন্টদেরকেও আমরা বোঝার চেষ্টা করতে পারবো যে তারা যে ওপিনিয়নটা আমাদের জন্য দিচ্ছে সেটা কেমন, কোন জায়গা থেকে ওই ওপিনিয়নটা আসছে। সো আপনার একটা বয়স আছে, একটা লাইক আমাদের দেশে একটা সংস্কৃতি আছে যে যখন 18 বছর হয়ে যায়, আমরা ম্যাক্সিমাম লাইক ইলিগালি, একটা লিগাল ওয়ে মোস্টলি তারা ইচ্ছে মতো অ্যাকচুয়ালি জীবন চলতে পারেন। আমার ইভেন যদি মা বাবা তাদের ধরতে চাই, আমরা লাইক লিগালি আমরা করতে পারি না অ্যাকচুয়ালি। সো ইভেন যখন মা বাবা লাইক ইভেন 18 বছর ওপর যদি কন্ট্রোল করতে চাই, এটা লাইক অনেকে ইভেন পারি না। আমার লাইক মোটিভেশন দিতে পারবো, ট্রাই করবো, বাট ভালো সম্পর্ক না থাকে তার লাভ হবে না। সো আপনার সংস্কৃতি আছে এরকম, মানে একটা লিমিটেশন আছে যখন অ্যাডাল্ট হয় বা এরকম? এটা আসলে আমরা সবাই জানি যে একজন শিশু মানে হচ্ছে আন্ডার 18+ মানেই হচ্ছে সে একদম কমপ্লিট ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে। এটা একটা নিয়মের মধ্যে আছে, কিন্তু আমাদের দেশে
সামহাউ সেই কালচারটা একদম এখনো ওভাবে ডেভেলপ করেনি, তবে Okay. অনেক জায়গায় স্লোলি অনেক জায়গায় সেটা ইমপ্লিমেন্ট হচ্ছে। মানে এটা আসলে বাবা মার পক্ষ থেকে এই সাপোর্টটা আসে। বাবা মা যখন এই ফ্রিডমটা দিচ্ছে তখন একটা বাচ্চা আরো এক্সপ্লোর করতে পারছে, হুম। তখন সে আরো বেশি নিজের মতো করে চিন্তা করতে পারছে এবং বাবা মাকে কোঅপারেট করতে পারছে। এটা চেঞ্জ হচ্ছে, কিন্তু আমি যেটা বললাম যে আসলে আমাদের জায়গায় খুব স্ট্রিক্ট রুলটা নেই, বিকজ আমাদের এখানে খুব ফ্যামিলি মিনস খুব স্ট্রং একটা বন্ডিং। আমরা আমাদের বাবা মার সাথে থাকি, আমাদের বাবা মার কাছ থেকে আমাদেরকে আসলে টাকা পয়সা নিতে হয়, কারণ আমরা আর্লি এজে টাকা ইনকাম করতে শুরু করি না। অন্যান্য দেশে যেমন ফার্স্ট ওয়ার্ল্ড গুলোতে দেখা যায় যে ওরা আর্লি টিন থেকেই কাজ করা শুরু করে, আর্ন করা শুরু করে, তখন তাদের ফিনান্সিয়াল ফ্রিডমটাও আসে। কিন্তু সামহাও আমরা এমন কানেক্টেড ফ্যামিলির সাথে আমরা চাইলেও অনেক সময় পারি না, এবং যখনই চাই তখনই দেখা যায় যে কোনো না কোনো ভাবে একটা ক্ল্যাশ তৈরি হয়ে ঠিক যাচ্ছে আছে। সেখানে। আমি আমার একটু কোনো একটা পার্সপেক্টিভ আমি অবজারভেশন রাখছি বাংলাদেশ। অ্যাকচুয়ালি আমাদের কালচার আমার বিশ্বাস করি না যে এটা রাইট ওয়ে। আমি এইরকম চিন্তা করিনি। Actually, there's a saying I like একটা কথা like it's not wrong, it's just different. মানে এটা খারাপ না, এটা just অন্যরকম Exactly. সংস্কৃতি। So actually আমি অনেকটা appreciate করি বাংলাদেশ, মানে লাইক অনেক বানিন আছে ফ্যামিলি সম্পর্ক। যেমন আমি যদি আমেরিকা যাব, হুম, আমার সব ইনভেস্টমেন্ট করছি বাংলাদেশ, রাইট? আমরা ওখানে বেসিক্যালি কিছুই নাই, কাজ আমরা জমি বিক্রি করছি, গাড়ি বিক্রি করছি, সব কিছু বাংলাদেশ ইনভেস্ট করছি আমরা। ওখানে গিয়ে আমি জানি আমি কখনো আমার মা বাবা থেকে কিছু পাবো না। আচ্ছা, সো এবং আমিও চাই না আমার বেশি লজ্জা হবে, সো তারা আমাকে লজ্জা দিতে চায় না। সো লাইক আমার ইন্ডিপেন্ডেন্ট থাকতে হবে। আমি জানি ওখানে গিয়ে আমাদের নিজের ম্যানেজ করতে হবে, ইভেন যদি আমার কষ্ট আছে। অবশ্য আমার ভাই আছে যারা তারা আমার যদি কষ্ট বুঝে তারা একটু ট্রাই করবেন, সাহায্য করবেন। বা আমার লাইক ওইরকম আমাদের বেশি কষ্ট পাই আমি এবং আমার স্বামী। ইভেন যদি তারা আমাকে সাহায্য করতে চায়, লাইক আমরা গ্রহণ করতে পারবো না, বিকজ এত লজ্জার বিষয় যে আমার ইন্ডিপেন্ডেন্ট, লাইক আমার নিজের আমার স্বামী যদি মানে ম্যানেজ না করতে পারে, এটা আমাদের অনেক লজ্জা লাগতেছে। সো এটা খুব অন্যরকম একটা সংস্কৃতি, কিন্তু এটা একটু লাইক অনেক একটা দিকে অনেক ভালো। লাইক আমি দেখছি যে আমি যদি বড় হতে চাই এবং আমি চাকরি করে আমার মা বাবা সাপোর্ট করবো বাংলাদেশ, লাইক Yes. এটা তো খারাপ না, এটা অনেক ভালো। লাইক যেভাবে ছেলে মেয়ে তাদের মা বাবা লাইক সাপোর্ট করে আদর করে, আই থিঙ্ক এটা 100% রাইট। তাদের লাইক অবশ্যই একজন বাসতাম, অবশ্যই তাদেরকে সম্মান করতে হবে, মানে মা বাবা, এটা খুবই রাইট। ঠিক আছে, এটা অনেক ভালো। অবশ্যই কিছুটার দিকে একটু লাইক করবো, লাইক একটা জায়গা আছে সবকিছু, বাট এমনি আমি এটা বলতে চাই বিকজ আমি এক পর্যন্ত অবজারভেশন রাখতেছি লাইক কেমন, বাট আমি খুব ওপেন মাইন্ডেড। লাইক আমি বলতে চাই না যে আপনার সংস্কৃতি খারাপ বা ঠিক নয়, কিছুটা প্রত্যেক দেশ কিছুটা ভালো আছে, কিছু খারাপ আছে। সো এটা বলতে চাই, আমি সবাইকে বলতে চাই, কাজ আমি বাংলাদেশ সংস্কৃতি তো মানে নাম দিতে চাই না, অনেক কিছুটা ভালো যে ভিতরে আছে। সো আমি অবজারভেশন রাখছি মেয়েরা অনেক বেশি অন্যরকম ট্রিটমেন্ট পায় এই দেশ। লাইক যারা লাইক ট্রাফিক ওমেন নিয়ে আমি কাজ করছি, যদি তাদের মা বাবা নাই, স্পেশালি যদি বাবা নাই, তাদের লাইক বেশি তারাও নাই তারাও কিছুই নাই, মানে কিছুই করতে পারে না। এটা অনেক রিস্কি, এটা আমি এক্সপিরিয়েন্স করছি, নিজেরাও ম্যানেজ করতে পারে না। যদি এনআইডি কার্ড নাই এবং বাবা মারা গেছি, দেন তারাও এনআইডি কার্ড অনেক কষ্ট হবে, বা তারাও বিয়ে ইভেন ঠিক মতো করতে পারে না, ওর বাবার সিগনেচার বা বাই যদি নাই। সো এটা একটু লাইক আই থিঙ্ক ডেভেলপ দরকার। অবশ্যই মেয়ের জন্য এটা অনেক রিস্ক, বিকজ যারা হঠাৎ লাইক আমার কয়েকটা এমপ্লয়ি ছিল যে আমার চোখের সামনে 18 হয়ে গেছি, বাট আগে সব ঠিক ছিল না। সো তাদের জীবন অনেক কষ্ট আছে হঠাৎ, লাইক জাস্ট বাবা না থাকায় অনেক সমস্যা হয়, বিপদ হয়। আই থিঙ্ক এটা আরো ডেভেলপ দরকার বাংলাদেশ, বা অলরেডি আগে থেকে অনেক ডেভেলপ হয়েছি, বিকজ আই থিঙ্ক
কয়েক বছর আগে মেয়েরা ও লেখাপড়া করতে পারে না। সো রাফা, তুমি খুব লাকি, রাইট? আমি অনেক লাকি বিকজ অফ মাই প্যারেন্টস। আর হ্যাঁ, লেখাপড়া মেয়েরা করতে পারতো না সেটা অনেক আগের কথা। এখন আমরা অনেক ডেভেলপড, এখন আমরা অনেক আগাচ্ছি, মেয়েদের এখন অনেক সাপোর্ট করা হয় ফ্যামিলি থেকেও। হ্যাঁ, কিছু কিছু ফ্যামিলিতে একটু অর্থোডক্স থাকেই, তাদের কিছু কিছু খুব ধারণা অনেক রিজেক্ট থাকে যেটা থেকে তারা বের হতে পারে না। হয়তো বা একটা সার্টেন লেভেলের পরে যে হয়তো বা মেয়েদেরকে বলে আচ্ছা ঠিক আছে আর পড়তে হবে না, এখন বিয়ে করো বা একটা অন্যরকম লাইফ পার্সু করো, আর পড়তে হবে না, এরকম একটা ব্যাপার থাকে। কিন্তু একটু একটা সার্টেন লেভেল পর্যন্ত পড়াশোনা করায়। বাট হ্যাঁ, সেই ক্ষেত্রে বাবা থাকাটা, ওই একটা প্যারেন্টাল ফিগার থাকাটা, এটা অনেক বেশি সাপোর্টিং। আর যদি না থাকে অনলি সেটাই জানে, বিকজ ফাদার ইজ দ্য শেল্টার। তো সেই ক্ষেত্রে আমার মনে হয়, অফকোর্স আমি তো লাকি, বাট আমাদের যারা আরো মেয়েরা আছেন তারা যদি এরকম অপরচুনিটি পায় তাদের তো গ্র্যাব করাই উচিত, এবং ফ্যামিলি থেকেও এইটুকু সাপোর্ট, এইটুকু ট্রাস্ট, এইটুকু মোটিভেশন দেওয়া উচিত। কারণ কি, এই যে একটু আগে আপনি যে কথাটা বললেন যে বাবা মারা বাচ্চা কাচ্চাদেরকে অনেক আদর ভালোবাসা যত্ন দিয়ে বড় করে, তো যখন বাবা মারা একটু বয়স হয়ে যাবে বা বাচ্চা কাচ্চারা নিজেরা স্টেবল হয়ে যাবে, তখন তো তাদেরই দায়িত্ব বাবা মাকে টেক কেয়ার করা বা সেই ভালোবাসাটা দেওয়া। সো এই ভালোবাসাটা দেওয়ার জন্য তো নিজেকেও প্রিপেয়ার করতে হবে, রাইট? ছোটবেলা থেকে যদি আমাদের বাবা মা আমাদেরকে শিখায় যে না, এটা তোমার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, এভাবে ইন্ডিপেন্ডেন্ট হতে হয় বা এভাবে টেক কেয়ার করতে হয়, তাহলেই আমরা ভবিষ্যতে গিয়ে তাদেরও টেক কেয়ার করতে পারবো। সো ইট গোজ অ্যাকচুয়ালি বোথ ওয়েজ। বাট হ্যাঁ, আমাদের সবারই উচিত যে যতটুকু অপরচুনিটি পাচ্ছি এটা আমি একদম ফুলফিল ইউজ করব। বাট প্যারেন্টদের আরেকটু যদি থটফুল হয় যে আমারই তো মেয়ে, যদি আরেকটু আগায়, আইল বি প্রাউড অফ হার। হ্যাঁ, সো যদি কোনো হঠাৎ যদি কোনো লাইক অ্যাক্সিডেন্ট হয় এবং একটা মেয়ে বাবা নাই, এটা অনেক হেল্পলেস হয়ে যায় অটোমেটিকলি এই সংস্কারে। সেটা আমি শিখছি। আহ, একটা লাইক বেসিক আমি শিখছি যে এই সংস্কৃতি যদি ভিতরে থাকে দেন কিছুটা অটোমেটিকলি একটা প্রোটেকশন আছে, রাইট? ইয়েস। প্রোটেকশনটা কি? যদি বাবা এবং ভাই তাদের মেয়ে ফোর্সফুলি প্রোটেকশন দিতে পারবো, মানে বয়ফ্রেন্ড সে যদি পালিয়ে না যায়, like রাফা অবস্থা আমি জানি না, কিন্তু মেবি তারা মেনটেন করছেন, আমি জানি না। It's all good. My God's will. They've fought for your life maybe. So basically যদি সাকসেস হয়, যদি কোনো perchance তারা কন্ট্রোল করতে পারে, then she may be safe. এবং আমি এক্সপেরিয়েন্স করছি, সাপোজ ওর ইন্ডিপেন্ডেন্স আছে, অনেক মেয়েরা Fine. ঠিক মতো সিদ্ধান্ত নেয়নি এই দেশ। আমার ঠিক কথা? হ্যাঁ, অনেক মেয়েরা ঠিক মতো সিদ্ধান্ত নিতে পারে না। না। আমার ঠিক কথা? অবশ্যই ঠিক। মেয়েরা না। আমার নিজের চোখের সামনে অনেক এক্সপেরিয়েন্স করছি, একটা এত সুন্দর মেয়ে, এত ডেভেলপমেন্ট চলতেছে, বা ভালো হঠাৎ বয়ফ্রেন্ড সাথে প্রেম হয়ে চলে গেছি, এত খারাপ একটা মানুষ চলে গেছি, ওর জীবন শেষ, yeah, রাইট? true. ওর বাবা কোথায়, কেন ওর বাবা, আবার যদি বাবা নাই, বা ইভেন ওর ভাই যদি তাকে প্রোটেক্ট করেন অনেক ভালো হয়, তাই না? অবশ্যই। সো পারচান্স যদি তারা প্রোটেক্ট না করতে পারেন অনেক সমস্যা হবে না? অবশ্যই। তারপর আমরা আরো একটা কথা বলতে হবে, এটা অ্যাকচুয়ালি রুট মানে কি, যদি একটা খাজ ওই রুটস, ওই সংস্কৃতি, লাইক ওইটা সমস্যা যারা স্পেশালি আমি দেখছি যারা মেয়েরা ঠিক মতো লাইক স্পেশালি ছেলে বয়ফ্রেন্ড নিয়ে ঠিক মতো সিদ্ধান্ত নিতে পারে না, এটা কেন? এই যে আপনি যে কথাটা শুরুতে প্রশ্ন করেছিলেন আমাকে, আসলে ঠিক ওটাই রিজন যে আমাদের ইন্ডিপেন্ডেন্সের জায়গাটা স্ট্রং না। ইভেন আমরা যখন কোনো লাভ রিলেশনশিপে জড়াই, তখনও বিকজ আমার ওই স্ট্রং ব্যাপারটা থাকে না যে আমি চুজ করতে পারি না যে এটা আমার জন্য রাইট পারসন অর রং পারসন, বিকজ আই হ্যাভ অলরেডি সাম গ্যাপস টু সিলেক্ট or some to decide something like problem solving, decision making. So আমাদের এই জায়গাগুলো অনেক দুর্বল। সুতরাং যখন আমাদের জীবনে এরকম একটা সময় আসে, আমরা অনেক সময়
কম বিবেচনা করে বা অথবা বিবেচনা ছাড়াই কোনো একটা মানুষ আমাকে লাভ করে, আমি জাস্ট উইদাউট চেকিং, মানে তার ব্যাকগ্রাউন্ড, তার এডুকেশন, তার ক্যাপাবিলিটি, কোনো কিছু, বা আমার সাথে তার মেন্টাল হাইট ম্যাচ করছে কিনা, ফিনান্সিয়াল এক্সিস্টেন্সটা তার কিরকম, কোনো কিছু ছাড়াই আমরা রিলেশনে যাচ্ছি। এবং আপনি যেটা বলেন পরবর্তীতে যদি আমার স্ট্রং ফ্যামিলি ব্যাকআপ না থাকে, তার মানে আমি ওরকম একটা অনিশ্চিত সম্পর্কের মধ্যে গিয়ে আমি নিজেকে এত ট্র্যাপে ফেলে দিচ্ছি, পরবর্তীতে আমার লাইফ খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। এবং তারপরে তো যে বললাম, হ্যাঁ। যদি কোনো প্যারেন্টিং এর জায়গাটা দুর্বল থাকলে বা বাবা মার অ্যাটাচমেন্ট ঠিক না থাকলে, স্পেশালি ব্রোকেন ফ্যামিলির হলে, Yeah. তাহলে তো আরো মেস হয়ে যায়। তো সেই জায়গাগুলোতে আমাদের বেড়ে ওঠার ওই জায়গাগুলো ফ্রম চাইল্ডহুড, মানে আমরা এই যে বড় হচ্ছি, হুম। আমাদের এই জায়গাগুলোতে আমাকে আমাকে কখনোই স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার জায়গাটাতে এম্পাওয়ার করা হয়নি, আমাকে ফ্রিডম দেওয়া হয়নি। সুতরাং আমি কি করছি, আমি আসলে বিবেচনা না করেই একটা জায়গায় ঝাঁপ দিচ্ছি। এটাই আমার মনে হয় বড় Yeah. কারণ। এটা ঠিক, আমিও বিশেষ করে এই রিজন। বাট একটা প্রশ্ন আছে, মেয়ে মেয়ে বেশি ওইরকম ঠিক মতো সিদ্ধান্ত নিতে পারেন বড় হওয়ার পর, বা ছেলে টু সেম বা ডিফারেন্স? অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করে পরিবেশের উপরে। সামটাইমস লাইক বাট এটা আমাদের ডিপেন্ড করে, বা আপনার আসল লাইক অনেস্ট অপিনিয়ন। আমার অনেস্ট ওপিনিয়ন যেটা মনে হয় যে আমরা যারা প্রকৃত ম্যাচিওর হয়ে উঠি, এটা বয়সের উপরে অ্যাকচুয়ালি ডিপেন্ড করে না, এটা ডিপেন্ড করে হচ্ছে আমার এক্সপেরিয়েন্সের উপরে। এটা এক্সপেরিয়েন্স উপরে, বাট আই মিন লাইক জেন্ডার বেস, লাইক মেয়ে বা ছেলে একটু, especially if you just take the example like boyfriend প্রেম করা বা গার্লফ্রেন্ড প্রেম করা, like even তারা চিন্তা করে না, তাকে পছন্দ করে লাভ করে আর চলে যায়, আর কোনো চিন্তা করে দরকার নেই, জাস্ট লাইক লজিক ইউজ করে না, জাস্ট ভালোবাসা পাগল হয়ে যায়, চলে যায়। সো ছেলে এরকম লাইক ঠিক মতো ওয়ার্ক প্লেস, মানে লজিক, ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং, মানে প্র্যাকটিক্যালি করতে পারেন, বা মেয়েরা আরো করতে পারেন। এই জায়গায় একটা টুইস্ট আছে, আমি বলছি। তার এটা হচ্ছে কিরকম, একটা মেয়ে যখন রোমান্টিক রিলেশনশিপে যায়, মেয়েটা সবসময় ফিউচার সিকিউরিটি খোঁজে, ফিউচার সিকিউরিটি, সে চায় একটা সাস্টেনেবল রিলেশনশিপ। কিন্তু ছেলেদের ক্ষেত্রে কি হয়, ওরা তখন ভাবে না এরকম যে আমি একটা রেসপন্সিবিলিটি নিচ্ছি। আমাদের দেশের মূল বিষয়টা কি, যে একটা মেয়েকে আরেকটা ছেলের কাছে যেতে হয়, তার বাবা মাকে ছেড়ে, তার পরিবারকে ছেড়ে, আর একটা ছেলেকে সেই রেসপন্সিবিলিটিটা নিতে হয়। এইটা আমাদের সিস্টেম, কালচারাল সিস্টেম। সো হয় কি, যে যখন সম্পর্কে যায়, মেয়েটা তখন থেকে খুব স্ট্রং হয়ে যায়, কিভাবে এই রিলেশনটাকে আরো সাস্টেনেবল করা যায়, কিভাবে ওখানে সুন্দর করে যাওয়া যায়। কিন্তু ছেলেদের ক্ষেত্রে হয় কি, ওই আপনি যেটা বললেন, আবেগের জায়গা থেকে জাস্ট একটা রিলেশনে জড়িয়ে যায়, পরে যখন বাস্তবতায় তারা দাঁড়ায়, তখন দেখতে পায় যে আসলে হচ্ছে না, আমার এখনো চাকরি হয়নি, আমার বাবাকে আমি বাড়ির ছোট ছেলে, আমার বোনের বিয়ে হয়নি, মাল্টিপল রিজন সে নিয়ে আসে যে আমার তোমাকে এখন বিয়ে করা সম্ভব না। কিন্তু এই জায়গাটায় দেখা যায় যে মেন্টাল ম্যাচুরিটি যদি চিন্তা করি, যে মেয়েটার আসলে বেশি, বিকজ সে তার ব্যাপারগুলোকে খুব সুন্দর করে চিন্তা করে যে আমি একটা সাস্টেনেবল রিলেশনে যাব। কিন্তু ছেলেদের ক্ষেত্রে এটা খুব কম হয়, যে কারণে প্রচুর ব্রেকআপ বা পরবর্তীতে অনেক ইমোশনাল আউটবার্স্টের ঘটনা ঘটে আর কি।